সিরাজুল বাবু, বলুন। 14 তারিখ শিক্ষামন্ত্রীর আহূত সভা হয়েছে, সেই সভায় আমরা দেখলাম তার আগেই একটা অবস্থা হয়েছিল। কি হয়েছিল আপনি যদি একটুখানি জানান তাহলে যারা ওখানে যাননি তারা অন্তত মূল ব্যাপারটা বুঝতে পারবেন, এবং যারা দূর থেকে দেখেছেন তারাও হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন যে মূল ব্যাপারটা কি। এখন দেখুন, আমি যেটা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে সমস্ত রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজারদের আমি শুভেচ্ছা জানি। দু চার কথা বলবো বিষয়টা, কারণ যা কিছু ঘটেছে এই যেদিন থেকে মন্ত্রী উদ্যোগ নিয়েছে যে একটা সভা করার জন্য, এবং তারপর থেকে একটা মঞ্চে শেষ পর্যন্ত মন্ত্রী থাকা পর্যন্ত যা কিছু ঘটেছে সমস্ত কিছুর সঙ্গেই আমি জড়িত ছিলাম। আচ্ছা, এখন 14 তারিখে যে সভা হবে, মহিদুল তার টিম নিয়ে যখন মন্ত্রীর বাড়িতে গিয়ে আলোচনা করেছে, সেখানে কি আলোচনা হয়েছে না হয়েছে সেটা তো আর আমাদের পক্ষে জানা সম্ভব নয়। এখন মন্ত্রীর ফোন থেকে মন্ত্রী যখন আমাদেরকে জানালো, আমাদের সংগঠনকে জানালো, মুকলেশকে বা আনারুলকে জানালো যে এরকম ব্যাপার 14 তারিখে একটা সভা করা হচ্ছে, সবার ডাক দাও এবং প্রস্তুতি নাও, এবং তাতে মহিদুলকে সঙ্গে বা মহিদুলকে সঙ্গে নিয়ে একটা সবার প্রস্তুতি নিয়ে তৈরি হয়ে যাও তোমরা। তো তারপরে সেই দিনেতেই মহিদুল তার টিম নিয়ে আমাদের বিকাশ ভবনে, সেদিন আমরা বিকাশ ভবনে ছিলাম আর। আচ্ছা, তো বিকাশ ভবনে এলো, বিকাশ ভবনে আসার পরে যখন কথাবার্তা আলোচনা হচ্ছে তখন বললো আর আলোচনা করে লাভ নেই, আজকে আর কোনো বিশেষ কিছু আলোচনা নেই, সাময়িক কিছু এমনি আলোচনা হলো। তো আজকে আর কিছু নেই, কালকে প্রস্তুতি কমিটির সভা হবে শহীদ মিনার ময়দানে, সবাই থাকবে, আরো সংগঠনের যারা নেতৃত্ব আছে সবাই থাকবে, তাদেরকে নিয়ে আলোচনা হলো, শহীদ মিনারে বসা হলো, শহীদ মিনারে সমস্ত কিছু আলোচনা সেখানে সভাপতিত্ব করলেন ইসমাইল সাহেব, এবং আর যত সংগঠন ছিল সবাই ছিল। তার মধ্যে 3টে ভাগ হলো। একটা হলো প্যারাডিকারদের, তার মানে রোমেউল বা গোপালদার একটা সংগঠন, এসএসকেএমএসকে সংগঠন, এসএসকেএমএস এর মধ্যে আমাদের কি বলবো আনারুল্লাহ, ইসমাইল দা, তাদের আলাদা সংগঠন থাকলেও সেই একটাই, বা বিকাশ বারিক বা জাকির দা, তাদের সেটাকেই একটা টোটালটাকেই ধরা হয়, টোটালটাকে একটা সংগঠন ধরা হলো, এবং মহিদুলের সংগঠন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ। সেই মতো আলোচনা হলো, তাহলে কি হবে। তখন বললো দেখুন এই ব্যাপার, এইগুলো তো খরচা করতে গেলে তখন পারমিশনের ব্যাপার। তো পারমিশন মহিদুল তখন একটা কথা বললো যে পারমিশন করতে গেলে তোমার কি বলবো আমাদের ফোর্ট উইলিয়াম থেকে পারমিশন করাতে গেলে মেয়েদের সেখান থেকে নাকি তোমার না হলে হবে না, রেজিস্টার সংগঠন না হলে হবে না। তখন রোমেলদা বললো তাহলে মহিদুল তোমার তো ওটা বলছে আমার ওটা রেজিস্টার সংগঠন আছে, বলছে তাহলে তুমি ওটা এটা করে দাও। আর তখন বললো যখন ওখানে হচ্ছে তাহলে এতে থানা তো লালবাজারও পারমিশনের জন্য পাঠিয়ে দাও, অনলাইন সমস্ত এগুলো অনলাইনের কথা হচ্ছে, সঙ্গে সঙ্গে অনলাইনে ওখান থেকে পারমিশন গুলো হচ্ছে। আচ্ছা, তো সেটা পারমিশনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আলোচনা হলো, পরে আবার এই পারমিশনের ক্ষেত্রে আবার বাধা এসছে, কারণ কলকাতা পুলিশ ওই শিক্ষক ঐক্য মুখ্যমন্ত্রীর নামে পারমিশন দিতে চায়নি বলে আমাদের যে সংগঠনের নাম দিয়েছিল মন্ত্রী, পশ্চিমবঙ্গ শিক্ষক সমন্বয় কমিটি, সেই কমিটির প্যাডেই আবার নতুন করে পারমিশন নিতে হচ্ছে। এখন ইনভেস্টমেন্ট টাইমে এবং সেখানে বসে আলোচনা হয় যে 3টে পার্ট, অতএব যা কিছু খরচ হবে 3টে সমান অংশে দেবে। তার মানে যদি 60,000 খরচ হয় 20 60,000 টাকা, বা যদি আরো বেশি খরচা হয় তখন এটা হয়তো মজদুর এটা বলতে চাইবে যে আমরা 20 করে দিয়ে দিচ্ছি, বাকিটা একটু মজদুর দেখবে, বা এরকম একটা জায়গা তৈরি হলো। সেটা ক্লিয়ার আমার কাছে চিত্রটা নেই ওটা, তবে 20 করে দেওয়া হবে 3 × 60, এটা পরিষ্কার হয়েছিল। আচ্ছা, কিন্তু পরবর্তীকালে যখন আমরা আবার যখন বেরিয়ে আসছি তখন যে যার ওই সভা শেষ করে যখন 3টে আলাদা গ্রুপ হয়ে গেল, প্যারাডিকার রোমেল তারা আলাদা বসলো, মহিদুল তার টিম নিয়ে আলাদা জায়গায় বসলো, আমরা আমাদের টিম নিয়ে আলাদা জায়গায় বসলাম। বসে আমাদের কথাবার্তা হয়ে যাওয়ার পর যখন আমরা বেরিয়ে আসছি তখনও রোমিওলদা তার টিম নিয়ে বসে আছে অলরেডি। তা রোমিওলদার সঙ্গে আমাদের কথা হলো বা মুগলেশদার কথা হলো যে এই ব্যাপার। রোমিওলদা বললো দেখো আমার তো সংগঠনে সেরকম কোনো ফান্ড টান্ড নেই, তো এইসব বসেছি, যতটুকু হয় দেখা যাক। আচ্ছা, তো তখন মুকেশ বললো ঠিক আছে, চিন্তা করার কিছু, কতটা কি হচ্ছে দেখো, নাহলে আমি আছি, ঠিক আছে। এই বলে ওখান থেকে বেরিয়ে আসা হলো। তাহলে এবারে ওখানে যেটা হলো আলোচনা, মঞ্চের দায়িত্ব বললো, মঞ্চের তাহলে মহিদুল তুমি মঞ্চের ব্যাপারটা ডেকোরেটার্সকে বলে মঞ্চ করে নাও। মহিদুলই যেন বললো ঠিক আছে ওটার দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, মঞ্চের ব্যাপারে কোনো চিন্তা নেই। তো মুগলেশের ওপর দায়িত্ব বললো যে
স্টেজে তার মানে বরণ করার জন্য মন্ত্রীকে বরণ করা বা জলের ব্যাপার পারমিশন করানো আর যে সমস্ত কাজগুলো ছিল ব্যাচ ট্যাচ করা এই সমস্ত কাজগুলো ঠিক আছে মুখলিস তুমি নিয়ে নাও। আর রবিউল ওটা কি করবে ওই তোমার পারমিশনগুলো থানার ক্ষেত্রে লালবাজারের ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় যদি কোনো জায়গায় আটকে টাটকে যায় সেটা রবিউল যে কোনোভাবে মন্ত্রীকে দিয়ে বা যাদব দিয়ে ম্যানেজটা করিয়ে দেবে। আচ্ছা। এরপরে যেটা হলো যে পরের দিন শনিবার দিন রাত্রেবেলা আমরা অলরেডি কলকাতায় থাকবো, কারণ অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে। হঠাৎ ডাক পড়লো মন্ত্রীর বাড়িতে, না মন্ত্রী বেহালা পার্টি অফিসের সামনে, ওখানে পার্টি অফিসে ডাকছে, ওখানে গিয়ে আলোচনা করতে হবে। তো যথারীতি সেখানে রমিউল, গোপালদা আমরা সকলেই উপস্থিত হলাম। মহিদুলও তার টিম নিয়ে ওখানে উপস্থিত হলো। মন্ত্রী এলো, মন্ত্রীর সঙ্গে প্রায় দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে একদম মন্ত্রী যেটা মহিদুলকে পরিষ্কার করে বলে যে দেখ মহিদুল, তোর সঙ্গে আমার যে চুক্তি আছে সেই চুক্তির মতো যদি তুই কালকে মঞ্চে পতাকা ধরিস তাহলে আমি যাব, নাহলে আমি যাব না। এই নিয়ে দীর্ঘক্ষণ টালবাহানা চললেও কোনো সময়তেই মহিদুলও মুখ দিয়ে কোনোদিন বলেনি যে হ্যাঁ আমি কালকে ধরবো, আবার এইটাও কোনো সময় বলেনি যে না আমি কালকে ধরবো না বা ওটা আমার পক্ষে সম্ভব নয়। আচ্ছা। এইরকম একটা জায়গায় তখন এটা শেষ হয় যে ঠিক আছে কালকে চলুন, কালকে গিয়ে আমরা ওটা করবো। এবং মন্ত্রী এটা বলে তুই যদি না ধরিস কিন্তু আমি যাবো না। কিন্তু মহিদুলও পরিষ্কার করে কিন্তু বলেনি যে আমি কালকে ধরবো, করে বলেনি না। কিন্তু একটা জায়গা বার্তা যেমন না বললে যেটা তোমার কিছু না বললে যেটা হ্যাঁ হ্যাঁ বোঝায় আর কি, এরকম একটা বার্তা মন্ত্রীর কাছে গেল। মৌনম হ্যাঁ এরকম একটা বার্তা গেল। তারপরে যখন অনেক কথা হলো বৃদ্ধি হবে কিনা, বললো দেখো এখন তো বৃদ্ধির কোনো ব্যাপার নেই, এই 3% আর 3 লক্ষ টাকা দিয়েছি, এরপরে তো কোনো কিছু করা যাচ্ছে না। তখন বললো 3% এটা কি সবার জন্য? তখন মন্ত্রী পরিষ্কার করে বললেন যে না, এটা সবার জন্য না, কারণ এটা যারা 60 অপশন দিয়েছে তাদের জন্য। কারণ শিক্ষা দপ্তরে না গেলে কিছু করা যাবে না, অর্থাৎ 60 যারা অপশন দিয়েছে 5 বছর যারা সার্ভিস নষ্ট করছে তাদের জন্য এটা করছি। তখন কিন্তু আনারুল্লাহ বা ইসমাইল্লাহ মুখটা খুব ছোট হয়ে গেছে যে তাহলে তো খুব সমস্যায় পড়ে গেলাম। তখন ইসমাইল্লাহ বেশ একটুখানি মন্ত্রীর উপর জোর করে বললেন দেখুন তাহলে আমি এই 2 বছর আর সার্ভিস হচ্ছে 65 আমরা দিতে বাধ্য হয়েছি, তাহলে আমাদের কি হবে, অন্তত গ্র্যাচুইটিটা কিছু বাড়ান। তখন মন্ত্রী বলছে ঠিক আছে, ওটা আপনার ইলেকশন জিতে আসার পর যদি দেখি ওটা নিয়ে ভাববো, নিশ্চিতভাবে ভাববো। এটা উনি বললেন। তারপরে যেটা হলো যে তাহলে স্যার এই 60-এর কি হবে, এরকম সব আসছে, তাহলে অন্তত একটা কিছু একটা বার্তা দিন। এবং মহিদুল যেটা মন্ত্রীকে বলতে চাইলো যে দেখুন অন্তত বলুন যে আপনার ইলেকশন করে জিতে আসার পর আপনাদের ভাতা বৃদ্ধি করবে এরকম একটা প্রস্তাব অন্তত রাখুন। তখন মন্ত্রী পরিষ্কার বললে যে না, এরকম মিথ্যে প্রতিশ্রুতি আমি দিতে পারবো না। তো যেটা পারবো সেটা বলবো, যেটা পারবো না সেটা বলতে পারবো না। তবে মন্ত্রী একদম যে ক্লিয়ার বলে দিয়েছেন যে না কালকে কিছুই হচ্ছে না, এরকম জায়গাটাও কিন্তু আমরা একদম ছিলাম যে হ্যাঁ হয়তো উনি হয়তো আজকে প্রকাশ করছেন না, কালকে হয়তো আসার পর কিছু একটা প্রকাশ পাবে বা প্রকাশ করবে। মানে আপনারা তা সত্ত্বেও একটা আশাবাদী ছিলেন যে কিছু হ্যাঁ এরকম যে কিছু হলো, যে উনি যেহেতু যাচ্ছেন কিছু হবে। কারণ দেখবেন আমি আগেও একটা বার্তা দিয়েছিলাম যে কেউ কিন্তু আশা নিয়ে আসবেন না যে এখান থেকে কিছু পাবো। হ্যাঁ এটা আপনি একদম ক্লিয়ার করে একদম যদি মনে করেন যে হ্যাঁ পাবো তাহলে কিন্তু আসতে হবে না সমাবেশে। আমরা শেষ চেষ্টা করেছিলাম, কারণ লড়াই আন্দোলন তো কম হয়নি ভাতা বৃদ্ধির ক্ষেত্রে, কিন্তু কোনোটাই যখন সরকারকে বলানো যায়নি, কোনোটাই যখন সরকারকে কি বলবো মাইনে বৃদ্ধি করার ক্ষেত্রে মান্যতা পাইনি সরকারের কাছে, সেই জন্য আমরা অন্তত একটা চেষ্টা করেছিলাম যে মন্ত্রীকে এনে বা সরকারের পাশে আছে এই বার্তা দিয়ে যদি সরকারের কাছ থেকে কিছু আদায় করা যায়। এখন সেটা চেষ্টা করেছি মাত্র। এখন সেক্ষেত্রে হয়তো অনেকে অনেক রকম ভাবে বলছে, যারা যেটা বলছে, যাদের যা মানসিকতা আছে সেভাবে বলছে, আমাদেরকে গালাগালি করছে, হয়তো আমাদেরকে শুনতে হচ্ছে অনেক কথাই, তাতে কিছু যায় আসে না। কারণ এটা কাজ করলে মানুষের ভুল হয় এবং কাজ করলেই মানুষকে এরকম সমালোচনা শুনতে হয়। এ নিয়ে আমাদের আমার অন্তত কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা বলবো যে মন্ত্রী যেটা করতে চেয়েছিলেন এবং যা বলেছিলেন শনিবার রাত্রে মঞ্চে এসেও সেটাই প্রকাশ পেয়েছে। তার বাইরে উনি কিন্তু হাঁটেননি বা কোনো মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কিছু বলেছেন বলে আমার তো মনে হচ্ছে না। কারণ এই কথাগুলি উনি শনিবার দিন বলেছেন, আলোচনা করেছেন, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম ওনাকে দিয়ে কিছু অন্তত বলিয়ে নেওয়ার বা করিয়ে নেওয়ার।
হ্যাঁ সেটা কিন্তু উনি সে পথে হাঁটেননি। হ্যাঁ বা আমাদের মনের একটা সুপ্ত বাসনা ছিল যে হ্যাঁ একটা কিছু হয়ে যাবে, সেটা একটা ব্যাপার। এরপরে যেটা বলবো যে আপনি যেটা বলতে চাইছেন যে মঞ্চে একটা ঝামেলা তৈরি হয়েছে বা একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হয়েছিল হ্যাঁ মন্ত্রী আসার আগে। আগে এখন এটার জন্যই আমি সকল যারা উপস্থিত হয়েছিল তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, কারণ আমাদের জন্য এটা ঘটে গেল এবং আপনারা দেখে গেলেন। এবং সেটা আরেকটা জিনিস যেটা বলবো, যেটা বলার আগে একটুখানি বলে নিই, যে আমরা অন্তত চেয়েছিলাম যে আজকে আমরা মন্ত্রীর কাছে যাই, মন্ত্রী যা যা বলেন আমরা বার্তা দিই সারা রাজ্যের শিক্ষকের কাছে। হ্যাঁ তো সেখানে কোনো ক্ষেত্রে বার্তা হয়নি, ফলেনি, বা আমরা যেন মন্ত্রীকে দিয়ে চেষ্টা করিনি এরকম একটা বার্তা অনেকে হয়তো মনে করেছিল যে এরা মন্ত্রীর কাছে এক কথা বলে, বাইরে এসে বেরিয়ে সে এক কথা বলে। তো সেই জায়গাটায় আমরা অন্তত সমস্ত রাজ্যের শিক্ষকদের কাছে এই সভাটা করে অন্তত প্রমাণ করতে গেছিলাম, দেখুন আমাদের চেষ্টা করে আমরা মন্ত্রীকে এনে দিয়েছি, এবার আপনারা বুঝে নিন মন্ত্রীর কাছ থেকে, অন্তত আমরা কিছুটা হালকা হতে পারি নেতৃত্ব। সেই জন্য এই সভাটা করা হয়েছিল, এরকম কোনো উদ্দেশ্য না দলের জন্য বা রাজনীতির জন্য, কারণ এটা মন্ত্রী হতে পারে, মন্ত্রীর উদ্দেশ্য হতে পারে, সেখানে কিন্তু আমাদের কোনো এরকম কোনো উদ্দেশ্য ছিল না। তো যাই হোক, আপনাদের এক সৎ উদ্দেশ্য ছিল যে মন্ত্রী হয়তো শেষ পর্যন্ত টিচারদের উপস্থিত দেখে কিছু একটা ঘোষণা করতে পারে। হ্যাঁ, এবং হয়তো এরকম হতে পারে, হয়তো টিচার উপস্থিতি যদি ভালো হয় তাহলে হয়তো মুখ্যমন্ত্রী যদি কলকাতায় থাকেন হয়তো চলে আসতে পারেন। অনেকে আবেগী মহিলা যদি উনি কিছু বলে দেন তাহলে তো ভালোই হয়। এরকম একটা সুপ্ত বাসনা আমাদের মধ্যে ছিল। তো কিন্তু তারপরেও যেটা বলবো যে এই যে ঘটনা ঘটে গেল মঞ্চে, এটার জন্য আমরা খুব দুঃখিত এবং সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের কাছে ক্ষমা প্রার্থী। এখন বিষয়টা হলো মঞ্চে কারা থাকবে, কারা সভাপতি মন্ডলী হবে, সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা, সভাপতি মন্ডলীর মধ্যে 3 জন, গোপাল দেবনাথ, ইসমাইল সাহেব এবং ছবি চাকি সভাপতি মন্ডলী, এবং 3টে সংগঠন থেকে 13 জন করে মঞ্চে উঠবে। আচ্ছা, বাকিরা কেউ মঞ্চে যাবে না, অন্যরা কেউ, এটাই সিদ্ধান্ত হয়েছিল। কারণ 13 জন কেন এটা ঠিক করেছিল যে ওর 13টা উইংস আছে, 13টা উইংস থেকে একজন করে নিলে না হলে হবে না, সেই জন্য 13 জন। আর রবিউল্লাহ, মুগলেসা আর মইদুল, এরা 3 জন থাকবে, এদেরকে বাদ দিয়ে 13 জন করে উঠবে। হ্যাঁ, এই ছিল মঞ্চের সিদ্ধান্ত, এই ছিল আগের সিদ্ধান্ত। সেই মতো করে যখন একের পর এক উঠে যায়, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে 13 জন উঠে যায়, তারপরে যখন আমাদের উঠতে যায়, এরকম একটা সময় যখন ডাক পড়ে, কি বলবো, আমাদের মঞ্জুদি বা আমাদের ডাক পড়ে আমিনুল মুর্শিদের, তখন যখন মঞ্চে যায় তখন মহিদুল ওদের দুজনকে দেখে খেপে যায়। এখন কি কারণে খেপে গেছে না গেছে সেটা হয়তো আগের কোনো ব্যথা, বেদনা, দুঃখ, কষ্ট থাকতে পারে, তার জন্য এখন খেপে গিয়ে বলছি না এরা দুজন মঞ্চে থাকলে মঞ্চে থাকবে। এখন সকলে তখন প্রতিবাদ করে যে এটা কেন মঞ্চে ওরা থাকবে, ওটা আমাদের সংগঠনের ব্যাপার, ওটা তোমার সংগঠনের ব্যাপার না, তোমার সংগঠনের বিষয় হলে তুমি দেখো, আমাদের সংগঠনের বিষয়ে তুমি নাক গলাতে চাই। এই কি একটুখানি একটা চেঁচামেচি হয়েছিল, পরবর্তীকালে সেটা সামনে নেওয়া গেছে। কারণ আমরা এখন ছাড়ছেই, কারণ আমাদের মধ্যে অনেক শিক্ষকরা আমাদেরকে বাজে মন্তব্য করছে যে এরকম তো আমরা জানি। হ্যাঁ, আমরা জানি, তার সঙ্গে আমরা কোনোদিনই আর যেতে চাই না, কিন্তু আমরা বাধ্য হয়েছি শিক্ষামন্ত্রীর কথাতে। কারণ শিক্ষামন্ত্রী যখন বলে দিয়েছেন যে হ্যাঁ ওকে নিয়ে সংগঠন সমাবেশটা করতে হবে, আমরা বাধ্য হয়েছি এটা করতে। তাই জন্য আমরা আমাদের সংগঠনের শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমরা জানতাম যে এটা ঘটতে পারে, অনেক সতর্কতার মধ্যে ছিলাম, কিন্তু কোনোভাবেই সেই জায়গাটাকে এড়ানো গেল না। এর জন্য আমরা অন্তত আমাদের শিক্ষকের কাছে ক্ষমা প্রার্থী। আচ্ছা আচ্ছা। এবং তারপরে যা পাওয়া গেছে, কি পেয়েছি কি পাইনি সেটা তো সবাই শুনেছে, সবাই জানে। এবং আমাদের আরেকটা আলোচনা হয়েছিল যে আমাদের মধ্যে যে অন্তত শিক্ষামন্ত্রীকে নিয়ে এসে যদি আমরা একটা সভা করতে পারি, তাহলে যদি এই ইলেকশনের মুখেও যদি কিছু না পাই, এখন আমাদের মধ্যে যদি আগামী দিনে এই সরকারটা থাকে, সেই সরকারের কাছ থেকে যত দ্রুত অন্তত আদায় করে নেওয়ার জন্য যদি এই সমাবেশটা করা যায়, তাদের দ্রুত আদায় করতে পারবো আগামী দিনেও। সেরকম একটা ইচ্ছা থেকেই এই সমাবেশটা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন অনেকে অনেকভাবে সেটা বলছে। তবে আরেকটা জিনিস বলি, যেটা অন্তত মঞ্চে মন্ত্রী এসে অন্তত কিছুটা হলো সামাল দিয়েছেন, যে মঞ্জুদি থাকলে মঞ্চে থাকবে না, এরকম একটা উপরে নেমে গেছিল। পরবর্তীকালে সামাল দেওয়ার জন্য রমিউল্লাহ বা আনারুল্লাহ চেষ্টা করে ওকে এনে মজুলকে আবার মঞ্চে এনে যাতে সভাটা করা যায়, কারণ এত লোক যখন এসছে সেখানে একটা
বিশৃঙ্খলা সৃষ্টি হোক, এটা আমরা কেউই চাইনি। সেই জন্য মঞ্চে যখন হয়েছিল তখন ওটা মেনে নিয়েছিলাম যে ঠিক আছে, যারা বাইরে থাকা কেউ মঞ্চে থাকবে না, ওরা 3-4 জন থেকে মঞ্চটাকে পরিচালিত করা হোক। কিন্তু মন্ত্রী এসে একটা জিনিস করলেন, উনি একদম মঞ্চে বসে প্রথম বললেন যে মঞ্জু কোথায়, মঞ্জুকে ডাকো। তারপরে মঞ্জু এসে মঞ্চে আসলো আর কি। এই যে জায়গাটা তৈরি হলো, এতে অন্তত বোঝা গেল যে না, কারোর থেকে মন্ত্রীর কাছে মঞ্জুদের গুরুত্ব কম নয়। ঠিক আছে। এখন দেখুন, এখন শিক্ষামন্ত্রীর সঙ্গে ওর যখন ওরা বারবার গেছে বা তার আগের দিন যেদিনে আলোচনা হয়েছে যে হ্যাঁ সমাবেশ হবে, এবং ওর সঙ্গে আলোচনা করে তবে তো আমাদেরকে জানিয়েছে মন্ত্রী হ্যাঁ সমাবেশ হবে বলে। ঠিক আছে। তো সেক্ষেত্রে মন্ত্রীর সঙ্গে ওর কি শর্ত ছিল, কি আলোচনা হয়েছে সেটা তো আমরা জানি না। তবে পরবর্তীকালে মন্ত্রী এই ভাষাতেই কথা বললো, দেখ মধু, তুই যদি ওই দিনে পতাকা ধরিস তবে আমি সমাবেশে যাবো, না আমি যাবো না। এটা শনিবার দিন রাত্রে পরিষ্কার করে আমরা প্রায় 25-26 জন, এবং ওর টিমেরও প্রায় 10-12 জন ছিল। সেক্ষেত্রে আমাদের টিমের ছিল, প্যারাডিজারদের কিছু লোক ছিল, অন্তত 25-30 জন আমরা ছিলাম। সেখানে সবার সামনেই এই কথাটা হয়েছে। অর্থাৎ এখানে কি ঘটেছে না ঘটেছে আর বলে কাউকে পরিষ্কার, তবে সাধারণ শিক্ষকরা তো এগুলো জানে না, সেই জন্য তাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। কারণ আমরা যেহেতু জানি এগুলো একটু না বললেই নয়, আজকে আমাকে বলতে বাধ্য হচ্ছে এগুলো না বললেই নয়, কারণ না হলে সাধারণ শিক্ষকদের কাছে আমরা অপরাধী হয়ে থাকবো বা আমরা আমাদের সংগঠনের কাছে অপরাধী হয়ে থাকবো। সেই জন্য আজকে এই বার্তাটা দিতে বাধ্য হচ্ছে। এতে যদি কারোর আঘাত লেগে থাকে আমার কিছু করার নেই, আমি তার জন্য ক্ষমা প্রার্থী।